29 জানুয়ারি রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বন্ধ হচ্ছে না ভারতের 3 টিভি চ্যানেলের সম্প্রচার, জনস্বার্থের রিট খারিজ। শিক্ষার্থীদের অপরাধ থেকে দূরে রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান, প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কোফি আনান কমিশন, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা কাল। বাংলাদেশের ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধ করার রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JBM হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 25 জানুয়ারি চ্যানেল 3টি বন্ধে জারি করা রুলের শুনানি শেষ হয়। এর আগে 8 জানুয়ারি থেকে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাসউদ্দিন ভূঁইয়া। ভারতীয় টিভি চ্যানেলের পরিবেশক প্রতিষ্ঠানের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও ব্যারিস্টার শামসুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। এদিকে রিট আবেদনকারী আইনজীবী জানিয়েছেন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করছেন। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি আমাদের মাঝে বিদ্বেষ ছড়াতে পারে, পারস্পরিক বিদ্বেষ ছড়াতে পারে, সেই ধরনের কোনো সম্প্রচার করা যাবে না, সেটা তার পর্যবেক্ষণ বলেছে আজকের রায়। এবং বিদেশি চ্যানেলগুলো যেভাবে আগ্রাসন সৃষ্টি করছে তার বিরুদ্ধে আমরা আসলে রিট করেছিলাম, কিন্তু আমরা যেহেতু রিটটা আমাদের পক্ষে আসে নাই, আমরা মনে করি উচ্চ আদালতে যাব, সেখানে আমরা। বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচারের কথা বলতে আমাদের সাথে আছেন স্টার জলসা ও স্টার প্লাসের পক্ষের আইনজীবী, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। অবশ্য তিনি কিছুক্ষণ পরে আমাদের সাথে যোগ দেবেন। ডিরেক্টরস গিল্ডের সভাপতি FTP এর সদস্য সচিব গাজী রাকায়েত আছেন আমাদের সঙ্গে। গাজী রাকায়েত, আপনাদের আবেদনের বা যে আবেদনটি আসলে করা হয়েছিল, আমি যদি সেভাবে বলি, যে স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা বন্ধ করার যে রিটের যে আবেদন ছিল, সেই আবেদনের মূল ভিত্তি কি ছিল? আসলে কেন এটি বন্ধ চাওয়া হয়েছিল? আমরা আসলে আমাদের যে দাবিগুলো FTP থেকে যেগুলো শুরু করেছিলাম, তার মধ্যে একটা ছিল, দেখেন আপনারা জানবেন যে আমাদের যে ডাউনলিং যে ফি, সেটা খুব অসম ছিল। হয়তো বাংলাদেশে ওই চ্যানেলগুলো ডাউনলিং করতে 1.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা লাগে, আর ইন্ডিয়ার চ্যানেল, আমাদের চ্যানেল ওখানে দেখতে প্রায় 6 কোটি টাকা 7 কোটি টাকা লাগে। এই যে অসমতা, এইটা বন্ধের জন্য আমরা আন্দোলন করেছি। এবং আজকে যে কোর্টে যে রায়টা দিয়েছে, আসলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে কোর্টের প্রতি পুরোপুরি অবনত হয়ে জাজদের বিচারকে মেনে নিয়েই বলছি, আমরা আসলে আমাদের নিজস্ব মতামত, আমরা যে শিল্পী কলা কুশলীরা আছি তাদের পক্ষ থেকে আমরা আমাদের মতামত জানাতেই পারি। এবং আমরা মনে করি যে বাংলাদেশের যেহেতু এত দীর্ঘ সময়ের পরেও তারা কোনো প্রকার ছাড়াই আমাদেরকে এই যে একটা রায় দেওয়া হলো, আমরা মনে করি ইন্ডিয়ান চ্যানেলে আমাদের চ্যানেলগুলো ইন্ডিয়াতে দেখা যাবে না, তারা আমাদের চ্যানেলগুলো দেখাবেন না, এবং নানা রকম কলা কৌশল করে যাতে আমাদের এই চ্যানেলগুলো ওখানে দেখানো না যায় সেরকম একটা কাজ করবেন। আর আমরা তাদের চ্যানেলগুলো দেখব এবং সেই চ্যানেলগুলো দেখে আমাদের ঘর সংসার এবং সর্বক্ষেত্রে যে অরাজ্য, আমাদের অসংস্কৃতি, আমাদের যে অসংস্কৃতিগুলো আমাদের মূল সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছে, এই যে বিষয়টা, এইটার চেয়ে আমি মনে করি বাংলাদেশের এই যে টেলিভিশনে যে ইনডিসিপ্লিনটা রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, কিন্তু জনাব গাজী রাকায়েত, আমি যে বিষয়টি বলতে চাইছিলাম যে আমাদের দর্শকরা যে অন্য দেশে টেলিভিশন অনুষ্ঠান দেখছে, সেটি কি তারা এটি কম দামে সস্তায় পাচ্ছে বলে দেখছে, নাকি আমাদের অনুষ্ঠান ভালো হচ্ছে না সেজন্য তারা দেখছে? আমরা আজকে এই 3টি টেলিভিশন বন্ধ করতে বলবো, কালকে সুলতান সুলেমান বন্ধ করতে বলবো। আমি আপনাকে বলি, জি না, আমি বলি আপনাকে, শুনেন। সেটা হচ্ছে, আজকে আপনি এই চ্যানেলটা বাংলাদেশে আমাদের চ্যানেলগুলো কলকাতাতে দেখতে দেন, কলকাতার চ্যানেল আমাদের যে পরিমাণ দর্শক ওদের চ্যানেল দেখে, আমি বিশ্বাস করি সেই পরিমাণ পশ্চিমবঙ্গের মানুষ আমাদের চ্যানেলগুলো দেখবে না। দর্শক চাহিদা থাকলে গাজী রাকায়েত ওনারা দেখাতেন, আসলে দেখাতে বাধ্য হতেন। এটা হংকং এর টিভি যদি ওনারা দেখান, বাংলাদেশের টিভি যদি দর্শক চাহিদাই থাকতো, তাহলে কেন দেখাবেন না?
একই ডাউনলোড ফি তো আচ্ছা, হংকংয়ের চ্যানেলও তো একই ডাউনলোড ফি। জি না না, এখানে কিন্তু একটা জিনিস আছে। আজকে দেখেন সংস্কৃতির ব্যাপারে কিন্তু একটু আপনার সংরক্ষণবাদী হতে হবে। আজকে শুধু বাংলাদেশ কেন, আপনি নেপালকে দেখেন, শ্রীলঙ্কাকে দেখেন, আপনি চীনকে দেখেন। আজকে আমরা এই যে সংস্কৃতি চ্যানেলগুলোকে ঘুরে রেখেছি, আমরা একটু গুছিয়ে নেই। আপনি 3-4টা বছর চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়ে নিজের সংস্কৃতিটাকে গোছান, নিজেকে ডেভেলপ করেন, এবং আজকে ডেভেলপ করার পর তারপরে আমরা একটা জায়গায় যাই। এই যে ইচ্ছা মতো আমরা এখন প্রস্তুত নই, আমাদের দর্শকও তৈরি হয়নি। আজকে বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, আজকে কতগুলো লোক না খেয়ে ঘুমাবে। আজকে আমরা শিক্ষার জায়গায়, আমাদের সংস্কৃতির জায়গায় যেভাবে ডেভেলপ করছি, আমরা বিশ্বে যদি বাঙালি হিসেবে নিজেদেরকে আমি যেটি বলতে চাই যে আমাদের একটু আত্মসমালোচনা করারও দরকার আছে কিনা, যে আমাদের টিভি অনুষ্ঠানগুলি আমাদের দর্শকই দেখতে চায় না, কলকাতার দর্শকরা দেখবে, বা ডাউন লিঙ্ক আপ লিঙ্ক সেগুলি নিয়ে কথা বলা আসলে খুব যৌক্তিক হচ্ছে কিনা। এখানে আমার একটা যুক্তি আছে, প্লিজ যুক্তিটা। আজকে বাংলাদেশে আপনি কিন্তু মুক্ত যৌন জিনিস দেখাতে পারবেন না। বাংলাদেশে যে জিনিস দেখানো যায় না সেটা যদি অন্য চ্যানেলে দেখানো যায়, দর্শক কিন্তু ওখানে যাবে। আপনি দেখেন ওখানে যে ফ্রি মিক্সিংটা দেখানো হয়, আমাদের সংস্কৃতিতে কিন্তু আজকে অনেক কিছুই আমরা দেখাতে পারি না। কাজে দর্শক ওই চ্যানেলগুলো দেখবে বলেই আমরা আমাদের দর্শকের সমস্ত প্রায়োরিটি দিব, এটা কিন্তু ঠিক নয়। দর্শক ওই চ্যানেলগুলি দেখছে অবাধ যৌনতার জন্য। স্টার প্লাস, স্টার জলসা, জি বাংলা। আপনি আজকে দেখেন, আজকে ওখানে দেখেন আপনি, আজকে একটা লোক দাঁড়িয়ে যে দর্শকের, আমরা দর্শক তো দেখবেই। আজকে যদি মানে দুই রকমের হয় কথা, মানে আমার শব্দের প্রয়োগে, আমার আচরণে আমরা যা দেখতে চাই, আমরা যা এখানে দেখাতে পাই না, ওখানে যদি দেখানো হয় তাহলে দেখবে। আর আপনি যেটা আত্মসমালোচনার কথা বলছেন, আজকে দেখেন আমরা এতগুলো চ্যানেল করেছি, আজকে আমাদের কন্টেন্ট অসম্ভব শক্তিশালী, কিন্তু আমাদের মান করতে পারিনি, বিকজ আমাদের বাজেট। আজকে যে অনুষ্ঠানগুলো আপনারা এখানে চালাচ্ছেন, সেই একটা পর্বের বাজেট আর আমাদের বাংলাদেশের একটা অনুষ্ঠানের বাজেটের একটু তুলনা করুন। আপনার আমাদের অনুষ্ঠান অবশ্যই ইউটিউবে দেখেন, আমাদের অনুষ্ঠান অবশ্যই ভালো হয়। আমি আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনি আমাদের চ্যানেলগুলো পশ্চিমবঙ্গে দেখানো শুরু করেন, যেই পরিমাণ বাংলাদেশ। রাকাত ভাই অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু আমাদের সঙ্গে আসছেন। পশ্চিমবঙ্গে দেখানোর আগে আপনি আমাদেরকে দেখান আগে, তারপরে পশ্চিমবঙ্গে নিশ্চয়ই আপনি দেখাবেন। আমরা অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আপনাকে অভিনন্দন জানানোই উচিত। আপনি একটি মামলা জয়লাভ করেছেন, কিন্তু সেই অভিনন্দন আমাদের বিপক্ষে যায় বলে কত খোলাভাবে জানাতে পারছি না। ভারতের 3টি টিভি চ্যানেল বাংলাদেশে কেন দেখাতে হবে, এই পক্ষে আপনার সবচেয়ে বড় যুক্তি কি ছিল? আপনি আসার আগে গাজী রাকায়েত বলছিলেন যে আমাদের সংস্কৃতিকে একটু গোছানোর জন্য কিছুটা সময় আমাদের দরকার, এই সময়টুকু আপনি দিতে রাজি না কেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু? না, সময় দিতে রাজি নাই বিষয়টা এমন না। বিষয়টা হলো এই অবাধ তথ্য প্রযুক্তির যুগে আপনার যে কোনো প্রোগ্রামের মান, কোয়ালিটির উপরে আপনার দর্শকদের চাহিদা নির্ভর করে। তো এটা ডিমান্ড এন্ড সাপ্লাই থিওরির মতো, দর্শকদের যদি চাহিদা থাকে তাহলে নির্দোষ প্রোগ্রাম, যথা যে তাদের মামলার মূল প্রতিবদ্ধ বিষয় ছিল অশ্লীল, আপনার ইনডিসেন্ট, নৈতিকতা বিরোধী কোনো জিনিস দেখানো যাবে না। এই জন্য ওই জায়গায় তারা না গিয়ে, বিশেষ কোনো প্রোগ্রামের মধ্যে না গিয়ে টোটাল এই 3টা টিভি চ্যানেলের লাইসেন্স বাতিলের জন্য প্রার্থনা করেছিল কোর্ট। তাদেরকে আমি যখন বললাম মাননীয় আদালতকে, তারা যে 3টা সিরিয়ালের কথা বলতেছে স্টার টিভির, ওগুলি বন্ধ হতে পারে, টিভি চ্যানেল বন্ধ হবে কেন? তারা তো রিকুইজিট ফি দিচ্ছে, সরকার তথ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিয়েছে, তারপরে এই ক্ষেত্রে একটি প্রশ্ন গাজী রাকায়েত ভাই তুলেছিলেন যে আমরা যখন ওই দেশে আমাদের টেলিভিশন দেখাতে যাই, তখন আমরা যে পরিমাণ ফি দিতে আমাদের হয়, তাদের তো সেই পরিমাণ ফি দিতে হয় না, কোনোভাবে তো সেটা সামঞ্জস্যপূর্ণ না। আমরা কেন তাদের উপর বেশি ফি আরোপ করছি না? এটা যুক্তিসঙ্গত প্রশ্ন, এটা সরকার বিবেচনা করবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা ইতিমধ্যে হয়তো জেনেছেন। এটা যুক্তিসঙ্গত, ঠিকই বলেছেন। আর অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আপনি আসার আগে যে শ্লীল বা অশ্লীলের বিষয়ে একটি কথা জনাব গাজী রাকায়েত বলছিলেন, আমি কথার সাথে কিছুটা একমত। আমরা আমাদের দেশের নাটকে হরতাল, রাজনৈতিক আলোচনা বা
একটু ফ্রি মিক্সিং দেখাতে পারি না, কিন্তু ওদের ওখানে যেটা দেখানো হয় সেটা দর্শকদের মন বেশি আকর্ষণ করছে, তারা বেশি দেখছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের টেলিভিশন, আমাদের সিনেমা। এইটার কি রেমেডি আমরা আসলে পেতে পারি? আপনার কি মনে হয়? আপনার পর্যবেক্ষণ একটু শুনতে চাই। মামলাটা তো সেটা নিয়ে না, তারা টিভি চ্যানেলগুলি বন্ধ করতে চেয়েছিল, সেটা হলো বিষয়। ওই চ্যানেলগুলোতে স্বাস্থ্য বিষয়ক, ধর্ম বিষয়ক, এডুকেটিভ, সামাজিক বিনোদনমূলক অনেক অনুষ্ঠান দেখানো হয়। তো তারা পার্টিকুলার কোনো প্রোগ্রামের বিরুদ্ধে না বলে ওই টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে বলেছে। আমরা বললাম মাননীয় আদালতকে 68টা চ্যানেল চলতেছে, শুধু হোয়াই দে হ্যাভ টার্গেট অনলি those three চ্যানেলস, এই তিনটাকে টার্গেট করলে কারণ তারা জবাব দিতে পারে নাই। সুতরাং তারা অন্যান্য প্রাইভেট টিভি চ্যানেলগুলির পক্ষে এই মামলাগুলি করছে বলে মনে হলো। এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ছিল বলে আমরা তারা কোর্টকে জনস্বার্থে মামলা ছিল না, তাদের ব্যক্তিগত স্বার্থে মামলা ছিল। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বললেন যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের আড়ালে এটি আসলে একটি ব্যক্তিগত স্বার্থের জন্য মামলা হয়েছিল। এই প্রশ্নের জবাব কেন দেয়া যায়নি? গাজী রাকায়েতের কাছে আমরা এটি আসবো যে কেন 68টা চ্যানেলের মধ্যে এই 3টি চ্যানেলকে টার্গেট করা হচ্ছে, যে অশ্লীলতার কথা বলা হচ্ছে সেটি নিয়ে কোন একটি অনুষ্ঠানের ক্ষেত্রে বলা যায়। টিভি চ্যানেল বন্ধের আবেদন আপনারা কেন করলেন, মানে আমরা কেন করলাম? জনাব গাজী রাকায়েতের কাছে এই প্রশ্নটি আসলে আমরা একটু খুঁজবো উত্তর। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু থাকবেন আমাদের সঙ্গে, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। জনাব গাজী রাকায়েত, বিরতির আগে জানতে চাইছিলাম যে কি কারণে জনস্বার্থে মামলাটি যেটি হওয়ার কথা ছিল সেটি ব্যক্তিগত ইন্টারেস্টে মামলা বলে মনে হচ্ছে, এবং কেন 3টি চ্যানেলকেই টার্গেট করা হয়েছে, কোনো স্পেসিফিক অনুষ্ঠানকে নয়। জনাব গাজী রাকায়েত। আমি এই যে উদ্যোগটাকে স্বাগত জানাই, কিন্তু একটু কথা আমি বলতে চাই। এই যে চ্যানেলগুলো বন্ধের জন্য যে উদ্যোগী হয়েছেন যারা, এবং যারা এই আন্দোলনটা করেছেন, আমি তাদেরকে স্বাগত জানাই। কারণ একটা জিনিস আমি আপনাকে বলি, আমরা কিন্তু চাই পৃথিবীতে, ধরেন লন্ডন শহরে দুটো ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে, একটা লোক বলছে যে ওরা কারা, বলে ওরা বাঙালি, ওরা এত সুন্দর জাতি, ওরা এত সুন্দর করে শাড়ি পরে। এই বাঙালিত্ব, শ্রেষ্ঠত্ব আমরা চাই, একটা সুন্দর জাতিসত্তা চাই। সেই সুন্দর জাতিসত্তাটা আনতে গেলে আমার বটতলায় আসতে হবে। আমাদের জাতীয় সঙ্গীতে আছে কি আচল বিছায়েছো বটির মূলে নদী। বটতলায় কি আপনি নির্বাহী আদেশে আসতে চান গাজী রাকায়েত? সেই বটতলায় কি আপনি সংরক্ষণবাদীদের মধ্যে আসতে চান? এই উন্মুক্ত দুনিয়ায় নির্বাহী আদেশ আসতে চান? না, আমার কথাটা বলি আমি আপনাকে। জি, আমার কথাটা শুনুন, তারপর আমি বলছি। সেটা হচ্ছে যে আজকে বাঙালি জাতিকে সুন্দর জাতিসত্ত্বে আনতে গেলে আমার নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করতে হবে। আমি বলছি আজকে টেলিভিশনে আপনি দেখেন, আজকে টেলিভিশনে একসময় যখন যেরকম টেলিভিশনের নাটকের যে ড্রেসিং রুম, ড্রয়িং রুম থাকে, দর্শক কিন্তু সেরকমই দেখে। টেলিভিশন কিন্তু ফিল্ম না, প্রতিদিন টেলিভিশন মানুষ দেখে, এবং টেলিভিশনে সেটা দেখে তার সংস্কৃতির মধ্যে সেটা নিয়ে আসে। সংস্কৃতি মানে গান বাজনা নয়। আমরা এই যে বিদেশি অবক্ষয় যে চ্যানেলগুলো দেখাচ্ছে, সেগুলো কিন্তু আমাদের এই বাঙালি সত্তাকে। কিন্তু জনাব গাজী রাকায়েত, আপনারা আমাদেরকে যে নাটক দেখাচ্ছেন, আপনারা আমাদেরকে যে অনুষ্ঠান দেখাচ্ছেন, সেটার সাথে তো আমার কোনো মিল পাই না। আমি কি করব? আমার কাছে এটাও বিদেশি লাগে, ওইটাও বিদেশি লাগে। বলছেন কেন? চ্যানেলদের বলেন না, সেটা আমার কাছে, সেটাও আমার কাছে বিদেশি লাগে, ওইটাও বিদেশি লাগে। চ্যানেলগুলো কেন? না, আজকে এটা আমাদের দোষ, কিন্তু আমি বলছি এটা তো শিল্পীর দায় নয়। একটা অভিনেতার কিছু করার নেই, একজন ডিরেক্টরের কিছু করার নেই। গভর্নমেন্ট এতগুলো চ্যানেল দিয়েছে, সেই চ্যানেলগুলো যদি অনুষ্ঠান ঠিকমতো নির্মাণ করতে না পারে, সেটাকে আপনি অবশ্যই বলতে পারেন। আমরা চাই আমাদের মানসম্পন্ন অনুষ্ঠান চ্যানেলগুলো করুক, কিন্তু তাই বলে আমি বিদেশি অসংস্কৃতিকে আমি অ্যালাউ করব, এটা তো হতে পারে না। জনাব গাজী রাকায়েত, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর কাছে আসি। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আপনি যখন এই মামলাটি যেভাবে পরিচালনা করেছেন, আপনি একজন অনেক দিন ধরে সংসদ সদস্য, আপনার স্থানীয় যে যারা আপনার সংসদে যাদের আপনি প্রতিনিধিত্ব করেন, তারা কি ভারতীয় চ্যানেলগুলি এভাবেই দেখতে চান, যেটি জনাব গাজী রাকায়েত আকুতি জানাচ্ছিলেন যে তার সংস্কৃতিকে, আমাদের টেলিভিশনে, আমাদের ড্রয়িং রুমে স্থান দেওয়ার ব্যাপারে আমাদের কিছু ভাবনা করা উচিত? জনপ্রতিনিধি হিসেবে সেরকম আপনি কোনো কিছু ভাবছেন কিনা? আপনার ভাবনায় সেগুলি কিরকম আছে? না, এই কথাটার যথার্থতা আছে। আমি সেটার উত্তর দেওয়ার আগে একটা কথা বলতে চাই। এই যে পিটিশনটা, রিট পিটিশনটা করেছিল, সেটা ছিল মিসকনসেপ্ট অ্যান্ড আউট অফ উইদাউট জুরিডিকশন। কারণ এটা হলো আইনে বলা আছে, কেবল নেটওয়ার্ক আইনে,
যে কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অশ্লীল কোনো অনুষ্ঠান দেখালে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাইসেন্সিং অথরিটির কাছে, ইনফরমেশন মিনিস্ট্রির কাছে অথবা বাংলাদেশ টেলিভিশন অথরিটির কাছে তাদের অভিযোগ করার কথা ছিল। এই আইনের 18 ধারায় বলা আছে, 18 এবং 28 ধারায় বলা আছে, যদি এই আইনের কোনো ধারা লঙ্ঘন করা হয়, এরকম অশ্লীল দৃশ্য দেখানো হয় না, প্রোগ্রাম দেখানো হয়, তার জন্য তার শাস্তির ব্যবস্থা আছে 2 বছর 3 বছর পর্যন্ত। কিন্তু সেটা না করে তারা সেই লাইসেন্সিং অথরিটির কাছে যায় নাই, কোনো ক্রিমিনাল মামলা করে না। দিস আর ক্রিমিনাল অফেন্স, এটা ফৌজদারি দণ্ডযোগ্য অপরাধ। তার জন্য ফৌজদারি মামলা করতে পারতো ক্রিমিনাল কোর্টে, পুলিশের কাছে অথবা কোর্টে, অথবা তারা লাইসেন্সিং অথরিটির কাছে ওই 3টি চ্যানেলের লাইসেন্স বাতিল করার জন্য বলতে পারতো, স্থগিত করার জন্য বলতে পারতো। সেটা না করে স্টেট তারা চলে গেছে অনেকগুলো চ্যানেলের পক্ষে গোষ্ঠী স্বার্থকে রক্ষা করার জন্য রিট পিটিশন করতে। এই জন্য রিটটা খারিজ হয়ে গেছে। রিট হয় কখন? যখন তার জন্য আর কোনো পথ থাকে না, no other remedies in the if there is no other available remedies in the privilege law of the land, তাইলে সে রিট করতে পারতো। This read was misconceived. কিন্তু আপনি কি মনে করেন একজন জনপ্রতিনিধি হিসেবে এবং একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার কাছে আমাদের এই দাবি থাকবে যে লেন্ডিং ফি বাড়ানোর জন্য আপনারা কোনো ভূমিকা নেবেন কিনা? আসলে আমি অবশ্যই আমি যেটা বলতে চাচ্ছি, অবাধ তথ্য প্রযুক্তির যুগেও আমাদের নিজস্ব সাহিত্য, সংস্কৃতি, আমাদের কালচার, এগুলিকে সংরক্ষণ করতে হবে। আমাদের বাংলাদেশের নাটক অত্যন্ত উন্নত মানের, কলকাতায় বাংলাদেশের নাটক অত্যন্ত আপনার জনপ্রিয়, কিন্তু ইন্ডিয়ান সিনেমা ইজ ভেরি পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি সেদিন কেনিয়াতে গিয়েছিলাম, ওখানে দেখলাম যে ড্রাইভার আপনার হিন্দি সঙ্গীত বাজাচ্ছে। আমি বললাম, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? কোনো আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। হি এনজয়স দ্য রিদম, সে ওই মিউজিকটাকে পছন্দ করছে। বেশিরভাগই অবশ্য আরেক জায়গা থেকে চুরি করা মার্কেট, বেশিরভাগই হতে পারে। এবং ভারতীয় ভাষাভাষী যেখানে আছেন, সেখানে জনপ্রিয়, সারা পৃথিবীতে জনপ্রিয় বললে একটু ভুল বলা হবে জনাব আব্দুল মতিন খসরু। ভারতীয় ভাষাভাষী যেখানে আছেন, কেনিয়াতে অনেক ইন্ডিয়ান জনতা আছেন। না না, মেইন স্ট্রিম টেলিভিশন আফ্রিকাতে ওরা হিন্দি বোঝে না, না বোঝা দরকার না, কিন্তু ইন্ডিয়ান ডিসেন্ডেন্ট আছে, তা দে ডোন্ট তা আছে তারা। আমি ত্রিনিদাদ টবেগোতে দেখেছি, ওরা হিন্দি বোঝে না, they don't understand Hindi and they can't speak in Hindi, but they enjoy the rhythm of Indian music. এটা এত পপুলার তারা। কিন্তু সেটা আমি বলছি না, আমি বলছি আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের জাতীয় কর্তব্য। এই ব্যাপারে কোনো ভুল নাই। আমরা আশা করব যে ভারতীয় চ্যানেলগুলি বাংলাদেশে দেখাতে হলে যাতে আরেকটা কথা বলি, আমাদের লালন, আমাদের হাসান রাজা, আমাদের কানুন শাহ, এগুলোর তুলনা হয় না, অতুল প্রসাদ, এগুলির তুলনা হয় না। আমরা আশা করব সংস্কৃতি অত্যন্ত 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 আমরা আশা করব ভারতীয় চ্যানেল বাংলাদেশে দেখাতে হলে যাতে আরেকটু বেশি ফি দিতে হয়, সে ব্যাপারে আপনারা মাননীয় সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন। এর ব্যাপারে আব্দুল মতিন খসরু, জনাব গাজী রাকাত, আপনাদের অনেক ধন্যবাদ। রেসপিকে একটি বিরতি নিচ্ছি। শিক্ষার্থীদের অপরাধ জগৎ থেকে দূরে রাখতে শিক্ষকদের খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের অতিরিক্ত চাপ না দিয়ে শিক্ষাকে আনন্দময় করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে থাকবেন বরিশালের কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, খুলনা সেন্ট জোসেফ স্কুলের প্রধান শিক্ষক আলফ্রেড রঞ্জিত মন্ডল, বগুড়া উত্তরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজিজুল হক রাজা এবং সিলেট থেকে অভিভাবক রফিক মিয়া। তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। ছাত্রদের অপরাধ থেকে দূরে রাখতে প্রধানমন্ত্রী আহ্বান যে শিক্ষকদের প্রতি রেখেছেন। আমাদের সাথে শিক্ষক আছেন, তাদেরকে প্রথমেই মামুনুর রশিদ আপনার কাছে জানতে চাইবো যে শিশু কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষকরা কি ভূমিকা রাখতে পারেন এবং এই ভূমিকা রাখতে সম্প্রতি শিক্ষকরা ব্যর্থ হচ্ছেন কিনা। স্যার, আপনি একটু এই বিষয়টা যদি একটু বলেন। জনাব মামুনুর রশিদ। জি, আমরা শিক্ষার্থীদের জন্য তাদেরকে শ্রেণীকক্ষের পাঠদানকে বিনোদনমূলক করার জন্য আমরা সার্বক্ষণিক প্রচেষ্টা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ডিজিটাল ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থাকে চালু করেছেন। আমরা তার সাথে একমত পোষণ করেই শ্রেণীকক্ষগুলোকে আনন্দময় গড়ে তুলেছি। পাশাপাশি হলো শিক্ষার্থীদের যে শ্রেণীকক্ষে উপস্থিতি, এটি আমাদেরকে ভীষণভাবে নাড়া দেয়। আমি সম্প্রতি লক্ষ্য করেছি একটি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী বলেছেন যে অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। আপনার কাছে মনে হয় কিনা শিক্ষকরা সম্প্রতি এই কাজটিতে একটু ব্যর্থ হচ্ছেন?
কারণ অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত হয়ে পড়ছেন। এটি শিক্ষা ব্যবস্থাকে যে শ্রেণীকক্ষের মনিটর করা, পাঠদান মনিটর করা, শ্রেণী কার্যক্রম মনিটর করা, আমরা যারা প্রতিষ্ঠান প্রধান রয়েছি আমরা নিয়মিত এটি মনিটর করলেই এই ব্যবস্থা থেকে উত্তরণ করানো সম্ভব, এবং আমরা নিয়মিতভাবে এটি করে যাচ্ছি, হয়তো গুটিগত শিক্ষক করছেন না। ওকে, কেউ করছেন না। আলফ্রেড রঞ্জিত মন্ডল, এই ব্যাপারে আপনার চিন্তা ভাবনাটা একটু শুনি, যে সম্প্রতি শিক্ষকরা এই কাজে ব্যর্থ হচ্ছেন কিনা, ছাত্রদেরকে অপরাধ থেকে দূরে রাখতে বা ছাত্রদের নৈতিকতার মানটি উঁচু দেখাতে। আলফ্রেড রঞ্জিত মন্ডল। হ্যাঁ, আসলে এখন কিন্তু শিক্ষকগণ আন্তরিকভাবে চেষ্টা করছেন যেন শিক্ষার্থীদেরকে শ্রেণী শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, এবং সাধারণ পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষকগণ চেষ্টা করছেন যে নৈতিক শিক্ষা দিতে, যাতে তারা নৈতিক গুণসম্পন্ন একজন সৎ মানুষ হতে পারে। যেটা মাননীয় কিন্তু জনাব রঞ্জিত মন্ডল, আমরা যে এখন এই কথা প্রায় বলি যে এখন যে সময় আসছে সেই সময়ে যারা শিক্ষার্থী আছেন তারা না শুনছেন বাবা মার কথা, না শুনছেন শিক্ষকদের কথা, এবং নিজেদেরকে বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িয়ে ফেলছেন, সেটা কি শিক্ষকদের ব্যর্থতা কিনা আমি এই বিষয়টি জানতে চাইছিলাম। আপনারা নানা ধরনের শিক্ষা দিচ্ছেন আমরা জানি। না, আসলে শিক্ষকরা ব্যর্থ আমি এটা বলবো না, কারণ শিক্ষকরা আন্তরিকভাবে চেষ্টা করছে যে শিক্ষার্থীদের ভিতরে নৈতিক গুণগুলো দিতে, যাতে তারা অপরাধ থেকে দূরে থাকতে পারে। সে কারণে তাদেরকে বিভিন্ন শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ স্কুলে তৈরি করার চেষ্টা করছে। এখনকার প্রজন্ম আপনাদের প্রজন্ম থেকে বেশি নৈতিক কিনা? এখনকার প্রজন্ম আপনাদের প্রজন্ম থেকে বেশি নৈতিক, বেশি উচ্চ নৈতিকতা সম্পন্ন কিনা? সেটা আমি এখন স্পষ্ট করে ওইভাবে বলতে পারবো না, কারণ আসলে মনে হয় যে নৈতিকতা থেকে অনেক পিছিয়ে, কিছু কিছু নৈতিকতার মানে একটু মূল্যবোধের একটু অবক্ষয় হচ্ছে, নৈতিকতার একটু অবক্ষয় হচ্ছে। এই মূল্যবোধের অবক্ষয়ের জন্য যারা আজিজুল হক রাজা, আলফ্রেড রঞ্জিত মন্ডল আপনাকে ধন্যবাদ। এই মূল্যবোধের অবক্ষয়ের জন্য যারা আজিজুল হক রাজা, শিক্ষকরা দায়ী কিনা আপনার কাছে কি মনে হয়? শিক্ষকরা নানা ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করছেন, শ্রেণীকক্ষের বাইরে পাঠদানে তারা বেশি উৎসাহী হচ্ছেন, কোচিং ক্লাস থেকে শুরু করে প্রাইভেট টিউশনের ক্ষেত্রে তাদের অনেক রকম আগ্রহ দেখা যাচ্ছে। সেগুলি এবং আরো অন্যান্য বিষয়, রাজনীতি সহ আরো অন্যান্য বিষয় শিক্ষার্থীদের মনে প্রভাব বিস্তার করে কিনা আপনার কি মনে হয় জনাব আজিজুল হক রাজা? জি, আসলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যখন ক্লাসে আসেন, শিক্ষকরা চায় আমাদের সন্তানদের মানুষ করার জন্য, অভিভাবকরা চায় মানুষ করার জন্য। আমরা তো চেষ্টা চালিয়ে যাই যে বাচ্চারা যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। বর্তমান দেশে যে প্রেক্ষাপট পরিবেশ সৃষ্টি হয়েছে, আসলে এটা বলার অবকাশ নাই যে আমাদের কিছু শিক্ষকরা আসলে কোচিংয়ে বাণিজ্যের সঙ্গে জড়িত হয়ে গেছে, রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে। এখন এই ছেলেমেয়েরা একের পর এক এই ইপটিকদের এটাও একটা বড় সমস্যা, মাদকের একটা বড় সমস্যা। এখন এই মাদক ইপটিকদের জন্য আমাদের শুধু শিক্ষকরা দায়ী নয়, এটা সামাজিক আন্দোলন একটা গড়ে তুলতে হবে অভিভাবকদের নিয়ে। জনাব আজিজুল হক রাজার প্রসঙ্গ নিয়ে আমি একটু জনাব রফিক মিয়ার কাছে জানতে চাই। জনাব রফিক মিয়া, আমরা সকল দোষ বেশিরভাগ সময় শিক্ষক, স্কুল এগুলির উপর চাপাতে ভালোবাসি। অভিভাবকরা যে আসলে কখনো বেশি চাপ দিয়ে, কখনো কম চাপ দিয়ে, কখনো নিজেদের ঝামেলা বাচ্চাদের উপর চাপিয়ে পরবর্তী প্রজন্মকে নানাভাবে ধ্বংস করছেন, সেটি অনেক সময় স্বীকার করতে চায় না। আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাইবো। জি, ধন্যবাদ আপনাকে। আসলে স্কুলের যে বিষয়টা এখানে ঠিকই আছে যে একটা ফ্যামিলিতে নৈতিক শিক্ষাটা প্রথমেই দরকার। আমাদের অভিভাবক হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে, আমরা আসলে সবাই পালন করি, কিন্তু পাশাপাশি স্কুলে যে আমাদের বাচ্চাটা গেল, ওইখানে আমাদের যে টিচারগণ আছেন ওনাদেরও মনিটরের প্রয়োজন আছে যে সে কী করতেছে। তো আমি বলবো যে আমাদের উভয়েরই প্রচেষ্টা দরকার নৈতিকতা উন্নয়নের জন্য, এবং আমরা বর্তমান যে পরিস্থিতিতে আছি এই পরিস্থিতি থেকে উন্নয়নের জন্য। জনাব মামুন রশিদ, আমি আপনার কাছে শেষবার একটু জানতে চাইছি যে আপনিও মনে করেন কিনা যে বর্তমান প্রজন্মের নৈতিকতার মান আপনাদের প্রজন্ম থেকে খারাপ হয়েছে, এবং যদি হয়ে থাকে আপনারা যারা মানুষ গড়া কারিগর তার উপরে এই দায়টি পড়ে কিনা? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, আমার মনে হচ্ছে যে আমাদের চাইতে এখন নৈতিকতা অনেক অবক্ষয় ঘটেছে, এবং এটি থেকে উত্তরণের জন্য এককভাবে শিক্ষক
সম্ভব নয়। এটা একটি সম্মিলিত টিম ওয়ার্ক হওয়া দরকার, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী। ওকে, বিশেষ করে শিক্ষকদের শিশুদেরকে সামাজিকীকরণের টিম ওয়ার্ক হওয়া দরকার। আপনি মনে করছেন এই টিম হওয়ার দরকার। আলফ্রেড রঞ্জিত মন্ডল, আপনি মনে করছেন কি হলে এইটি আমরা আসলে আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সত্যিকারের আলো পথ দেখাতে পারবো? আলফ্রেড রঞ্জিত মন্ডল। আসলে আমার মনে হয় আপনি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা এইখান থেকে যদি উত্তরণ ঘটাতে চাই, প্রথমত এখানে শিক্ষকদের যে ভূমিকা সেটা রয়েছে, অভিভাবকদের ভূমিকা রয়েছে। উভয়ই, শিক্ষক এবং অভিভাবক, এদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি শিক্ষার্থীদেরকে, কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা আন্তরিকভাবে বোঝাতে সক্ষম হই, আমার মনে হয় আমরা তাদের নৈতিকতার পথে মানে ধাবিত করতে পারবো। জনাব আজিজুল হক রাজা, আপনার কি মনে হয় যে আমরা আসলে কিভাবে এই পথ থেকে উত্তরণ ঘটাতে পারি? জনাব আজিজুল হক রাজা। ধন্যবাদ। আসলে কথাটা এটা বাস্তব। আমরা যদি অভিভাবকদের নিয়ে জনপ্রতিনিধি বা ছাত্রছাত্রীর প্রতি সাপ্তাহিক যদি আমরা একটা মিটিং করতে পারি এবং জেলা শিক্ষা কর্মকর্তা যদি দায়িত্বে থাকেন, আসলে উনি তো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়োগপ্রাপ্ত, তারা তো মনিটর সেন্টার শিক্ষকদের কী করণীয়, তারা তো আমাদের এই দায়বদ্ধ আছে, তারাও তো আমাদের খোঁজখবর নিতে পারে যে আমরা ছাত্রছাত্রীদের ভূমিকা নিচ্ছি কি। আসলে আমরা শিক্ষকরা চেষ্টা করি আমাদের সন্তানকে মানুষ করার জন্য। ওকে, জনাব আজিজুল হক রাজা, জনাব রফিক মিয়া, জনাব আলফ্রেড রঞ্জিত মন্ডলম, জনাব মামুন রশিদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই স্পিকার একটি বিরতি নিচ্ছে, ফিরছি পরে। কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের কোফি আনান কমিশন। এরপর টেকনাফের কয়েকটি শিবিরে যান কমিশনের প্রতিনিধিরা। কাল বিকেলে তারা বৈঠক করবেন জেলা প্রশাসনের সঙ্গে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে কক্সবাজার থেকে আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, রোহিঙ্গা শরণার্থীরা কোফি আনান কমিশনের কাছে কোনো বড় কি ধরনের অভিযোগ আসলে জানালেন? তৌফিক। আসলে আজকে সকাল দুপুর 11টার দিকে উখিয়ার বালুখালীর বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে কোফি আনান কমিশনের 3 সদস্যের প্রতিনিধি তারা যান। সেখানে তারা খুব বেশি একান্তভাবে কথা বলেন তাদের সাথে। আমরাও ছিলাম সেখানে। তখন আমরা মিয়ানমারে তাদের উপর কি ধরনের নির্যাতন করা হয়েছিল, তাদের উপর কোন ধরনের যে অমানবিক নির্যাতন, বর্বর নির্যাতনের যে ইয়াগুলো আছে সেগুলোই কিন্তু তারা কোফি আনান কমিশনের সদস্যদের কাছে তারা জানিয়েছেন। এই বিষয়ে আমি কথা বলেছি এখানকার একজন মুসলিম উদ্দিন এবং আমিনা খাতুন নামে একজন মহিলার সাথে। তারা মূলত মিয়ানমার থেকে কেন বাংলাদেশে তারা চলে এসেছেন সেই বিষয়গুলো তারা তাদের দুঃখের। তৌফিক, আমাদের সময় শেষ। আমরা শুধু চট করে জেনে যেতে কাল জেলা প্রশাসনের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কারা উপস্থিত থাকবেন আসলে জেলা প্রশাসক ছাড়া? আসলে এখানে কক্সবাজার জেলা প্রশাসকের যে বৈঠকটি আগামীকালকে হবে, সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে পুলিশ প্রশাসন এবং এখানকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যে আইএমওর কর্মকর্তা তারা উপস্থিত থাকবেন। তৌফিক, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।